বন্ধুরা, ভোলে বাবা পার করে গা ধারাবাহিকের আজকের পর্বে দেখানো হয়েছে ঝিল অসুস্থ। সুবলা ঝিলকে সামলাতে চেষ্টা করছে। অন্যদিকে সাক্ষ্য নিজের ঘরে ছটফট করছে। বারবার করে সাক্ষর ঝিলের কথাই মনে পড়ছে, ঝিলের সাথে কাটানো সেই সময়গুলো, মাঝে মাঝে দুজনের কাছে আসা, সেই সব মুহূর্ত মনে পড়েই সাক্ষ্য অস্থির হয়ে উঠেছে। সাক্ষ্য মনে মনে ভাবে, আমি এখন এই মেয়েটার কথা কেন ভাবছি? হ্যাঁ, যেই মেয়েটা কিনা আমার জীবনের চরম শত্রু, যাকে আমি আমার জীবনের সবচাইতে বেশি ঘৃণা করি, বারবার কেন সেই মেয়েটার মুখটাই মনে পড়ছে? কেন মনে পড়ছে ওর কথা? আমি মেয়েটাকে যতটা খারাপ ভাবি, মেয়েটা কি সত্যিই ততটা খারাপ, নাকি ওর মাঝে আমার চাইতেও কিছু কিছু ভালো গুণ আছে? মেয়েটা এই বাড়িতে কটা দিন হলো এসেছে, তাতেই বাচ্চাদের আপন করে নিয়েছে। নার্সিং হোমেই তো কত ভালো করে কাজ করছে নিজের বুদ্ধি দিয়ে। সবটা মনে পড়তেই ঝিলের প্রতি সাক্ষর একটা ভালো ভাব তৈরি হয়। সাক্ষ্য তখন মনে মনে ভাবে, এ কি, আমি মেয়েটার কথা এত ভাবছি কেন? ও ভালো কাজ করলো কি করলো না, তাতে আমার এত কিসের ভাবনা? না না, ভালো কাজের কথা অবশ্যই স্বীকার করতে হবে। আর একজন মানুষের ভালো কাজের প্রশংসা আমি করব না? আমার মনেও তো মায়াদয়া আছে, আমিও তো মানুষ, একজন ডক্টর, সেজন্যই এই কথাগুলো ভাবছি হয়তো। সাক্ষ্য ঝিলকে ভালোবেসে ফেলেছে, কিন্তু সেই ভালোবাসা এখনও সে অনুভব করতে পারছে না, বুঝতে পারছে না সে ঝিলকে ঠিক কতটা ভালোবেসে ফেলেছে। সাক্ষ্য মনে মনে ভাবে, মেয়েটা তো আজ অসুস্থ ছিল, বারবার মায়ের সাথে যাওয়ার বায়না করছিল, আমি ওকে যেতে দিলাম না। আর আজকে যদিও চলে যেত, নির্ঘাত কোনো একটা অঘটন ঘটত। ও তো কারোর কোনো কথাই শোনে না। আজ এ ঝিলকে রিহার্সেলে যাওয়া থেকে আটকালাম, কিন্তু ফাইনাল অনুষ্ঠানের দিনে ও তো ঠিকই যাবে, আর গলা ছেড়ে গান গাইবে, এতে তোর শরীর আরও বেশি খারাপ হবে। মেয়েটা কি কখনোই নিজের ভালো বুঝবে না? শুনলাম ঠিক করে নাকি খাওয়া দাওয়াও করে না। ওর খাওয়া দাওয়ার ব্যবস্থা করতে হবে, কালই ক্যান্টিনে কথা বলে রাখবো। কিন্তু বাবাও তো ক্যান্টিনের কথা বলেছিল, কিন্তু বাবার কাছ থেকে তো কোনো সাহায্যই নেয়নি। ও কি আমার কাছ থেকে সাহায্য সুযোগ সুবিধা নেবে? আবার কথাটা যদি জানাজানি হয়ে যায়, লোকে তো আমাকেই ভুল বুঝবে, নানান জটিলতা তৈরি হবে। জটিলতা তৈরি হলে হবে, আমি এত কেন ভাবছি? সাক্ষ্য নিজের মনে কথাগুলো ভাবতে থাকে, আর সব কথাই ঝিলকে নিয়ে। সাক্ষ্য মনে মনে ভাবে, তখন থেকে আমি মেয়েটার কথা ভাবছি, আর মেয়েটা হয়তো এখন খেয়ে দিয়ে ঘুমিয়ে পড়েছে। আর এদিকে রাত 12টা বাজতে চললো, এখন আমার ঘুম আসছে না। আমি তো এমন ছিলাম না, আমি তো সঠিক সময়ে ঘুমাতাম, ঠিক 10টার মধ্যেই। সেই আমি কি না রাত 12টা অবধি জেগে আছি, আর ওই মেয়েটার কথা ভাবছি। দূর, ভালো লাগে না, যাই একটু টিভি দেখি। এরপরেই সাক্ষ্য মনে মনে হবে, না না, টিভি বরং থাক, ফোনেই দেখি। এ বলে সাক্ষ্য ফোন নিয়ে বসে। অন্যদিকে দেখানো হয় ঝিল বিছানার ওপরে শুয়ে থাকতে পারছে না, ওর মাথা প্রচণ্ড ঘুরে আসছে। সুবলা ঝিলকে রেস্ট নিতে বলে। ঝিল বলে, আমি শুতে পারছি না গো, মাথা প্রচণ্ড ঘুরছে, ব্যথা করছে, খুব কষ্ট হচ্ছে। সুবলা ঝিলকে বলে, তুমি কি ওষুধ খেয়েছো? ঝিল তখন বলে, না, ডাক্তারবাবু ওষুধ লিখে দিয়েছিলেন, কিন্তু আমি খাইনি। কি বলতো, আমাকে কাউন্টার থেকে ওষুধ নিতে বলেছিল, আমি নেইনি, কি দরকার, আমার কাছে তো অত টাকাও ছিল না, সেই জন্য। সুবলা বলে, তাই বলে কি তুমি ওষুধ নেবে না? এটা তো তোমার অধিকার, বলো। ঠিক করে খাওয়া দাওয়া করো না, তুমি ওষুধও খাও না, এবার এইরকম চললে তো তুমি আরও অসুস্থ হয়ে পড়বে। ঝিল বলে, ছাড়ো তো, মাত্র 2-3 মাসের ব্যাপার, তারপরে তো চলেই যাব, তখন আবারও আগের নিয়মে জীবন চলবে। সুবলা বলে, এইভাবে ভাবছো কেন? এমনটাও তো হতে পারে যে নিজের অধিকারের জন্য তুমি এই বাড়িতেই থেকে গেলে, লড়াই করলে। দেখো, এই যুগে এত ভালো মানুষই দেখালে চলে না, বুঝলে তো, নিজের অধিকার আদায় করে নিতে হয়। ঝিল বলে, তুমি আমায় ভালো মানুষ বলছো, অথচ দেখো এই বাড়ির কেউ তো আমায় ভালোই বলেই না। সবাই মনে করে আমি এই বাড়ির অযোগ্য একজন, আর তাছাড়া আমি ওদের পাতে তোলার যোগ্যই না। সুবলা বলে, শোনো, কে কি মনে করলো তাতে কি যায় আসে, কিন্তু আসল সত্যিটা তো এটা নয়। আসল সত্যিটা এই যে তুমি কত ভালো মনের একজন মানুষ। তাছাড়া বস্তিতে জন্মেছ বলে কি তুমি মানুষ নও? বস্তির কত মেয়ে আছে যাদের বড়লোক বাড়িতে বিয়ে হয়, তবে তুমি কেন এই বাড়িতে থাকতে পারবে না? ঝিল বলে, সুবলা দি, এইসব কথা ছাড়ো। সুবলা ঝিলকে বলে, ঠিক আছে, এইসব কথা ছাড়লাম, তবে হ্যাঁ, কাল থেকে রোজ সকাল করে আমি তোমাকে একটা করে ডিম সেদ্ধ করে দেব। ঝিল বলে, না না, আমার জন্য কোনো ডিম সেদ্ধ করার প্রয়োজন নেই। সুবলা বলে, এ বাড়ির সবাই ছড়িয়ে ছিটিয়েই খায়, তাতে কি হয়েছে? হ্যাঁ, তুমি সামান্য একটা ডিম সেদ্ধ খেতে পারবে না? তাছাড়া এই বাড়ির কত কাজ তুমি করো বলো তো? সেদিন অতগুলো মানুষের রান্না সব তো তুমি একা হাতে করলে, আর খাওয়ার বেলায় ওরা কেমন খেতে দেবে না সেটা আমিও দেখতে চাই। ঝিল বলে, না গো সুবলাদি, তোমার এইসব কিছু করার কোনো প্রয়োজন নেই।
সুবলা বলে, তুমি একটু বসো, আমি তবে জল আনছি। এই বলে সুবলা জগ নিয়ে বেরিয়ে যায় জল আনতে। অন্যদিকে ঝিলের মাথা ঘুরে আসে। ঝিল ধপ করে বিছানার ওপরে পড়ে যায়। সুবলা জল এনে দেখে ঝিল শুয়ে আছে। সুবলা বলে, কি গো, ঘুমিয়ে পড়লে নাকি? সুবলা বারবার করে ঝিলকে ডাকতে থাকে, কিন্তু না, ঝিলের কোনো সাড়া শব্দ নেই। এবার সুবলা বেশ ভয় পেয়ে যায়। সুবলা বারবার করে ঝিলকে ঝাঁকাতে থাকে। তখনই সুবলা বুঝতে পারে ঝিলের হাত পা ঠান্ডা হয়ে এসেছে। সুবলার মনে দুশ্চিন্তা জাগে। সুবলা ভাবে, ঝিলের আবার বড় ধরনের কোনো ক্ষতি হয়ে গেল না তো? সুবলা মনে মনে ভাবে, এই বাড়িতে তো অনেকে ডক্টর আছে, এখন আমি কাকে ডাকবো? যাই, বরং ঝিলের বরকেই ডাকি। যতই হোক, তারই তো স্ত্রী, তারই তো সবচাইতে বেশি অধিকার আছে ঝিলের প্রতি। এই বলে সুবলা সাক্ষর ঘরে আসে। সাক্ষ্য তখন ফোন দেখছিল। সুবলা এসে দরজা নক করতেই সাক্ষ্য বলে, কে? সুবলা বলে, দাদাবাবু, আমি বলছি। সাক্ষ্য মনে মনে ভাবে, এত রাতে হঠাৎ করে সুবলা আমার ঘরে, কি দরকার? এ বলে সাক্ষ্য গিয়ে দরজা খুলতেই সুবলা বলে, দাদাবাবু, মেয়েটার গা হাত পা পুরো ঠান্ডা হয়ে গেছে, মরে টরে গেল না তো আবার? দয়া করে চলো না একবার। তখনই সাক্ষ্য বলে, আরে তুমি কার কথা বলছো? সুবলা বলে, আমি ঝিলের কথা বলছি। সাক্ষ্য বলে, কি বাজে কথা বলছো? হ্যাঁ, হয়তো বা সেন্সলেস হয়ে গেছে, এত অলক্ষণে কথা বলো তুমি? সুবলা বলে, দাদাবাবু, চলো না একবার, মেয়েটাকে দেখবে, চলো। তখনই সাক্ষ্য বলে, হ্যাঁ চলো। এই বলে সাক্ষ্য সুবলাকে বলে, আচ্ছা শোনো, এই বাড়িতে তো আরও অনেক ডক্টর আছে, আমার বাবাও আছেন, সবাইকে ফেলে তুমি আমায় কেন ডাকলে? সুবলা বলে, কেন জানেন না দাদাবাবু, আপনার কথাই আমার মাথাতে এলো। আর তাছাড়া এটা তো সত্যি, আপনিই তো ওর স্বামী, তাই আপনারই তো সব দায়িত্ব, তাই না? আর সকালেও আপনি ওকে দেখলেন, সেজন্য। সাক্ষ্য বলে, এই তোমাদের একই কথা না, সবসময় এক কথা। সুবলা বলে, কিছু মনে করবেন না দাদাবাবু, তবে এটা তো সত্যি, আপনি নিজের স্ত্রীকে কাজের লোকের ঘরে রেখে দিয়েছেন, মেয়েটা যদি ভালো মন্দ কিছু হয়ে যায় তখন? সাক্ষ্য তখন চুপ করে থাকে। সুবলা বলে, একটা কথা মনে রাখবেন দাদাবাবু, আজই যদি মেয়েটার কিছু হয়ে যায়, কেউ কিন্তু আপনাকে ছেড়ে কথা বলবে না, কেউ না। তাই এখন কোনো ভাগ বাটোয়ারা করার প্রয়োজন নেই। আমার কার কাছে যাওয়া উচিত ছিল, কাকে ডাকা উচিত ছিল, কে ঝিলকে দেখবে, এইসব কথা এখন নাইবা ভাবলেন। আগে তো মেয়েটাকে বাঁচান। মেয়েটা তো ঠিকঠাক খাওয়া দাওয়াও করে না। তখনই সাক্ষ্য বলে, কি রাতেও খেয়েছিল? সুবলা বলে, ওই সামান্য পরিমাণে। সাক্ষ্য বলে, মেয়েটা ঠিক করে খায় না, তুমি একটু নজর রাখতে পারো না? ঠিক আছে, আমি কাল ওর একটা ডায়েট চার্ট বানিয়ে দেব, তুমি ওকে ঠিক করে খাওয়াবে। সুবলা বলে, ঠিক আছে দাদাবাবু, আপনি যেভাবে বলবেন আমি ওকে সেই খাবারই দেব। আগে তো মেয়েটাকে বাঁচিয়ে তুলুন, আসুন না আমার সাথে, আসুন। এরপরে সাক্ষ্য সুবলার সাথে সুবলার ঘরে আসে। ঝিলের নাড়ি টেস্ট করে সাক্ষ্য বলে, আরে ও তো অজ্ঞান হয়ে গেছে। সুবলা বলে, দাদাবাবু, এখন আমি কি করব? সাক্ষ্য বলে, প্যানিক করার কোনো প্রয়োজন নেই। তখনই সুবলা বলে, আমি কি ওর মা বাবাকে ডাকবো, বাড়ির সবাইকে ডাকবো? সাক্ষ্য বলে, না, এখন তো অনেক রাত, অন্য কাউকে বিরক্ত করার প্রয়োজন নেই, তাছাড়া আমি যখন এসেছি আমি সামলাতে পারবো। এ বলে সাক্ষ্য বারবার ঝিলকে ডাকতে থাকে। সাক্ষ্য সুবলাকে বলে, ওর চোখে মুখে জলের ছিটে দাও। সুবলা ঝিলের চোখে মুখে জলের ছিটে দিলেও ঝিলের জ্ঞান ফিরে না। সুবলা একটু চিন্তায় পড়ে যায়। সাক্ষ্য বলে, চিন্তার কোনো কারণ নেই, ওকে ইঞ্জেকশন দিতে হবে, কিছু মেডিসিন দিতে হবে, খাবার খাওয়াতে হবে, কিন্তু সব কিছু তো আমার ঘরেই আছে, আর ও তো সিঁড়ি ভেঙে আমার ঘরে যেতেও পারবে না, এখন কি করব? তখনই সাক্ষ্য বলে, ঠিক আছে, ওর যদি জ্ঞান ফিরে আসে আমি না হয় ওকে ঘরে নিয়ে যাব। সুবলা কথাটা শুনে মনে মনে খুব খুশি হয়। সাক্ষ্য তো সুবলাকেও বকাঝকা করে, কারণ ঝিল ঠিক করে খাবার খায় না, সুবলা কেন তাকে খাবার খেতে বাধ্য করে না, এই সব নিয়ে। সুবলা তখন সাক্ষ্যকে বলে, আসলে কি দাদাবাবু, আমরা তো এই বাড়ির কাজের লোক, আর ঝিলকে তো আপনি আমার ঘরেই রেখেছেন, সেজন্যই ঝিল ঠিক করে খাবার খেতে চায় না। মেয়েটা সারা রাত জেগে থাকে, ঠিক করে ঘুমাতেও পারে না। মেয়েটার মনের মধ্যে হয়তো অশান্তি চলতে থাকে। সাক্ষ্য বলে, কি ও রাতে ঘুমায় না? সুবলা বলে, হ্যাঁ, ও ঠিক করে ঘুমাতে পারে না। সাক্ষ্য বলে, কেন? হ্যাঁ, আমার ঘরে এসি আছে, কিন্তু ওর বাপের বাড়িতে তো এসি নেই। তবে সুবলা বলে, এসির বিষয় নয়, আমরা তো গরিব, আমাদের ঘরে ফ্যান না থাকলেও চলে, কিন্তু এই যে এই বাড়ির সবাই মেয়েটাকে অপছন্দ করে, বড় দাদাবাবু ছাড়া কেউই মেয়েটাকে সহ্য করতে পারে না। এইসব কিছু নিয়েই হয়তো মেয়েটা দুশ্চিন্তায় থাকে, আর সেজন্য ভালো করে খাবারও খেতে চায় না। মানে আমি যতটুকু খাবার খেতে বলি আর কি, পরিবারের অন্য কেউ তার বলে না। আপনাদের বাড়ি, আপনারা যদি মেয়েটাকে খাবার খেতে না বলেন, তো কি করে খাবার মুখে তুলবে বলুন তো? সাক্ষ্য বলে, ঠিক আছে ঠিক আছে, কাল থেকে ওর খাবার দাবারে নজর রাখবে তুমি, আমি তোমাকে বলে দেবো কি কি খাবার দিতে হবে। এরপরে ঝিলের জ্ঞান ফিরে আসে। সাক্ষ্য ঝিলকে কোলে তুলতে যায়। ঝিল বলে, আরে আরে, কী করছেনটা কি?
সাক্ষ্য বলে কোনো কথা নয়। সুবলা বলে ঝিল তুমি একদম বেশি কথা বলবে না, দাদাবাবু তো ডাক্তার, দাদাবাবু যেটা করতে চাইছে তাকে করতে দাও। সাক্ষ্য সুবলাকে বলে তুমি গরম জল নিয়ে আমার ঘরে এসো। এ বলে সাক্ষ্য ঝিলকে কোলে তুলে তার ঘরে আসে, আর ঝিল অপলক দৃষ্টিতে সাক্ষ্যর দিকে তাকিয়ে থাকে। এরপর দেখানো হয় সুবলা জল গরম করতে করতে মনে মনে ভাবে, দাদাবাবু মেয়েটাকে আছে তার ঘরে নিয়ে গেছে। দেখো ঠাকুর, এভাবেই তারা দুজন যেন সবসময় একসাথে থাকে। দাদাবাবুর মনে মেয়েটার জন্য এমন মায়া ভালোবাসা দাও যাতে করে দাদাবাবু এই মেয়েটাকে ছাড়া থাকতেই না পারে, সবসময় ঝিলকে চোখে হারায়। ঝিলকে ছাড়া দাদাবাবুর দুনিয়া যেন অন্ধকার হয়ে যায়। সুবলা মনে মনে খুব খুশি, প্রথমবার আজ ঝিল সাক্ষর ঘরে থাকবে। সুবলা জল গরম করে সাক্ষর ঘরে আসে। এদিকে ঝিল উঠতে চাইলে সাক্ষ্য বলে একদম নয়, উঠবে না, এখানেই শুয়ে পড়ো। ঝিল বলে না, আমি আপনার ঘরে শোবো না। সাক্ষ্য বলে তুমি শোবে না, তোমার 14 গোষ্ঠী শোবে। ঝিল বলে এই শুনুন, আমার 14 গোষ্ঠী নিয়ে আপনি কথা বলবেন না। সাক্ষ্য তখন ঝিলকে বলে শরীর খারাপ, তবু গলার জোর কমেনি। ঝিল বলে আপনি আমার 14 গোষ্ঠী নিয়ে কথা বলবেন আর আমি চুপ থাকবো নাকি? সাক্ষ্য বলে হয়েছে হয়েছে। এরপরে সাক্ষ্য ঝিলের কাছে জানতে চাই রাতে কি কিছু খাওয়া হয়েছে। তখনই সুবলা বলে একটা রুটি আর তরকারি। সাক্ষ্য বলে আর কিচ্ছু খাওনি? সুবলা বলে না দাদা, ও মাছ মাংস ডিম কিচ্ছু খায়নি। সাক্ষ্য তখন ঝিলকে বকাঝকা করে আর সুবলাকে বলে ফ্রিজ থেকে আপেল নিয়ে আসো। তখনই সুবলা আপেল কাটতে যায়। ঝিল বলে না না, আপেলের কোনো প্রয়োজন নেই। সাক্ষ্য বলে তুমি চুপ করো, তোমার কাছ থেকে কেউ কিছু জানতে চায়নি। ফল আসলে ফল খেয়ে নেবে, তবে তুমি শরীরে এনার্জি পাবে। তখনই ঝিল বলে ওই আপেলগুলো তো আপনাদের জন্য, আমাদের জন্য তো নয়। সাক্ষ্য বলে মানে আমি কি তোমাকে চুরি করে করে ফল খাওয়াচ্ছি নাকি? ঝিল বলে না মানে এই বাড়িটা তো আপনাদের, আপনাদের জন্যই তো ফল আসে। এখন যদি আপনি বাড়ির কাজের লোককে ফল খাওয়ান আর কাজ যদি ফলের হিসাব না মেলে, তখন সেটা নিয়েও তো ঠাম্মি কথা শোনাবে। সাক্ষ্য বলে কিচ্ছু হবে না, চুপ করে থাকো, তুমি যা করছি তোমার ভালোর জন্যই করছি। তো বন্ধুরা বুঝতেই পারছো, সাক্ষ্য ইদানিং ঝিলের ভালোর কথা একটু বেশিই ভাবছে। কি হতে চলেছে ভোলে বাবা পার করেগা ধারাবাহিকে। ভোলে বাবা পার করেগা ধারাবাহিকের পরবর্তী আপডেট পেতে আমাদের সাথেই থেকো।